আমরা আবারও ফিরে এলাম। আমরা চলে যাচ্ছি মিস্টার আহমেদের কাছে। আমাদের যে প্রশ্নটা ছিল, যে সমস্ত স্ক্যাজুয়াল ব্যাংক আছে তারা বাই ডিফল্ট সিএমএসসি কে ইউজ করে ইনশিওর্ড হবার জন্য। এছাড়া যে সমস্ত বাকি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তারা অন্য কোম্পানিকে ইউজ করতে পারে, বাকি যারা দুটো আছে। কারেক্ট? ইউ আর কারেক্ট পার্শিয়ালি। আসলে ব্যাংক দুটো ইউজ করে। এরা সিএমএসসি-কে ইউজ করে, জেনওয়ার্ডকে ইউজ করে, আবার কিছু কিছু ব্যাংক ক্যানাডা গ্যারান্টিও ইউজ করে। কিন্তু যেটা হয় যে বাল্ক ইন্স্যুরেন্সটা ব্যাংক প্রেফার করে সিএমএসসি থেকে কিনতে। কিন্তু এখানে এটা নয় যে ব্যাংকে শুধুমাত্র সিএমএসসিতেই যেতে হবে। এটা যেহেতু একটা ক্রাউন কর্পোরেশন এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিএমএসসি, কিন্তু নট নেসেসারিলি দে হ্যাভ টু গো টু সিএমএসসি। তাদেরও অপশন আছে সিএমএসসির বাইরে জেনওয়ার্ড, এবং দে আর নট bindings anyway with the CMSC at all. আচ্ছা মিস্টার আহমেদ, আপনার কি এরকম কোনো ইনফরমেশন জানা আছে কি না যে এই আন্ডাররাইটিং এর যে নিউ রুলটা এসছে সিএমএসসি অনলি, এটা ফর দ্য টাইম বিং, নাকি এটা তাদের ফর দ্য টাইম বিং মিনস কোভিড-19 এর জন্য একটা জাস্ট এটাকে এনকাউন্টার করবার জন্য কি এই রুলসটা, নাকি এটা একটা লং টেনিওর যাবার জন্য তাদের আছে? আমি যেহেতু দেখছিলাম ওয়েবসাইটে যে ডিউ টু কোভিড-19 এই কথাটা বলা আছে, তো আমার কাছে কেন যেন মনে হয়েছে এটা টেম্পোরারি একটা মেজার হয়তো সিএমএসির জন্য হতে পারে। আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এটা আসলে সিএমএইচসি, যেটা আমাদের আমরা জানি যে মার্চের 30 তারিখের দিকে সিএমএসসি প্রথমে তাদের একটা মিটিং হয় এই কোভিড-19 উপরে সিচুয়েশনটাকে কিভাবে ফেস করা যায় এবং এর জন্য কী ধরনের স্টেপ নেওয়া যেতে পারে। সো দে হ্যাড ডিফারেন্ট কাইন্ড অফ প্রপোজিশন। এর ভেতর থেকে তারা এই 3টা প্রপোজিশনে আসছে। মেইন উদ্দেশ্য যেটা, সেটা হলো টু ব্রিং দ্য ইনডেটনেস লোয়ার ফর দ্য বায়ার্স। সো বায়ার্স যে লোনের পরিমাণটা বেশি হলে এদের রিস্কের পরিমাণটা বেড়ে যায়। সিএমএসি এবং ডিফল্ট ইন্স্যুরেন্সের মেইন রিজনটাই হলো রিডিউসিং দ্য রিস্ক টু বায়ার্স অ্যান্ড ওভারঅল দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো একজন বায়ার যখন লেস অ্যামাউন্ট বড় করছে, তো আলটিমেটলি তখন ইকোনমির জন্য এটা মোর সুইটেবল হয়ে যাচ্ছে। যে মিস্টার আহমেদ, প্রাইস মানে পূর্বতন বছরগুলোতে বেড়েছে, আবার এদিকটায় সিএমএসসি বাইং ক্যাপাবিলিটি কমিয়ে দিচ্ছে। তো এই যে তফাৎটা, এই গ্যাপটাকে ব্যালেন্সিং হবে কিভাবে, মিটিগেট হবে কিভাবে? আমার কাছে মনে হয় ভেরি ডিফিকাল্ট। আপনার কোনো ওপিনিয়ন আছে কিনা, বা আপনার আইডিয়া কি এটা কিভাবে করা সম্ভব? দেখুন, সিএমএসসি, ক্যানাডিয়ান মর্গেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন, এবং আদার দুটো ইন্স্যুরেন্স কোম্পানি, ডিফল্ট ইন্স্যুরেন্স কোম্পানি, এদের অবজেক্টিভ is not to encourage you or not to boost the housing market or housing price, value of the housing price. Either main objective to protect the economy, protect the housing market, right? বাড়ির দাম বেড়েছে, এটা কিন্তু সিএমএসসির জন্য is not a good news. It is not even a good news for total economy. A lot of people, they cannot afford now, right? So CMHC COVID-19 এর পরে যে ডিসিশনটা নিয়েছে এবং যেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে আপনার জুলাই 1 এটাতে যেটা হবে যে অনেক বায়ার দে উইল স্টেপ ব্যাক, কারণ তাদের ইনকাম কোয়ালিফাই করবে না। তো এইটা আপনার মার্কেটের উপরে একটা ইম্প্যাক্ট ফেলবে। ভ্যালু মাইট কাম ডাউন। That is how CMHC is thinking. Think about that. 35% of total mortgage given by the chartered bank are insured. So it's a huge amount of mortgage being insured. So এর ভেতরে একটা পার্সেন্টেজ এরা যদি আপনার স্টেপ ব্যাক করে, তাহলে আলটিমেটলি তো একটা ইম্প্যাক্ট পড়বেই হাউস প্রাইসিংয়ের উপরে। ভ্যালু বেড়ে গেছে, আর লোক বায়ার বাড়ি কিনতে পারছে না
বেড়ে যাওয়ার জন্য, এটা কিন্তু অনেক বড় সমস্যা। দেন ইনকাম কভার করছে না, কারণ Makes sense. কারণ ইনকাম, আমার যদি ইনকাম থাকে, ভ্যালু যদি একটু কমে, আমি কিন্তু ওই গাইডলাইনটাকে পাশে রেখেই বাড়িটা কিনতে পারবো। Correct. Correct. আর যদি বাড়িটা এরকম থাকে যে বাড়ির দাম বেড়েই যাচ্ছে, তাহলে একসময় এটা আমার ক্রয় ক্ষমতার একদমই বাইরে চলে যাবে। অলরেডি গেছে আমার ধারণা। রাইট? তো সেক্ষেত্রে এটা কিন্তু ইকোনমির জন্য মোটেও সুখকর সংবাদ নয়। যে কারণে সিএমএসসি এবং আমাদের গভর্নমেন্টের গভর্নমেন্ট এর একটা প্রচেষ্টা যে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, বিশেষ করে এই আনসার্টেনিটি পিরিয়ডে যখন কোভিড-19 সব কিছুকে এলোমেলো করে দিয়েছে, গভর্নমেন্টও চাচ্ছে না এবং তার রিপ্রেজেন্টেটিভ সিএমএসসি চাচ্ছে না যে ইন্ডিভিজুয়াল borrow so much then they can afford. আপনার ওপিনিয়ন শুনলাম, তাতে ওপিনিয়নে যেটা মনে হচ্ছে আমার, যে আপনি সিএমএসসি যে পলিসিটা নিয়েছে বা নতুন যে পলিসিটা আসছে, এটা আপনি পজিটিভলি দেখছেন। জানি না এই প্রশ্নটা করা সেই কারণে উচিত হবে কি না, বাট তবুও করি যে আপনারা তো প্রফেশনাল, আপনাদের বিভিন্ন রকমের অল্টারনেটিভ মেজার আছে। তো এই সিএমএসসির যে নতুন রুলসটা আসছে জুলাইয়ের 1 তারিখ থেকে, এটার কি কোনো আদার ওয়ে অ্যারাউন্ড আছে কি না, বা কোনোভাবে যারা এটাতে এফেক্টেড তারা অন্য কোনো মেজার নিয়ে এটাকে ওভারকাম করতে পারে কিনা? এগেইন আমাদের সেই প্রথম আমরা যে আমাদের আলোচনা যেটা শুরু করেছিলাম যে সিএমএইচসি দে গিভ a kind of security to financial institution and protect the market default by giving the default insurance. So it is the point, default insurance. So পুরো জিনিসটাই হলো যে আপনার ডাউন পেমেন্ট যদি 20%-এর নিচে থাকে তাহলে আপনি অ্যাফেক্টেড। when you are first time buyer mostly you are affected. কারেক্ট। যদি আপনার ডাউন পেমেন্ট 20%-এর উপরে থাকে, সো এটা আপনার উপরে কিন্তু ইম্প্যাক্ট পড়ছে না, ইউ আর নট অ্যাফেক্টেড এনিওয়ে। সো ওই সেগমেন্ট অফ মার্কেট যাদের ডাউন পেমেন্ট 5% থেকে 20%-এর ভেতরে, তো এখন যে বাড়ি কিনতে চাইবে, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি যে বিসাইড সিএমএইচসি there is a two other default insurance company, which is Genworth and Canada Guarantee. A buyer has option, so they can talk to their bank or they can talk to their financial advisor, mortgage broker, and request them to, if their mortgage doesn't qualify with the new underwriting guideline with the CMAC, let's go to other two insurer. This is one way around. আমার মনে হয় এটা খুব সহজেই এটা হবে। এই সেগমেন্টটা কিন্তু সিএমএসসির যে স্ট্যাটিস্টিক্স, তাতে only 10% borrower among this ডিফল্ট ইন্স্যুরেন্সের ভেতরে যারা পড়ে, 10% borrower, তারা তাদের জিডিএস 35%-এর বেশি, only 10%. সো এটা কিন্তু খুব একটা সিগনিফিক্যান্ট না। কারেক্ট। দর্শক, আমরা এবার একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে আসবার পরে আমরা শুনবো মিস্টার আহমেদের কাছে এই প্রশ্ন উত্তর।